আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনা উপস্থিতি নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। ভারত ও চীনের সংবাদ মাধ্যমে সমঝোতা লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করছে। চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বেইজিংকে সতর্ক করে বলেছেন, স্থিতি অবস্থা পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার পরিণতি হতে পারে মারাত্মক। অপরদিকে পুরো গালওয়ান উপত্যকা চীনের দাবি করে ভারতীয় সেনা উপস্থিতি কমানোর দাবি করেছে চীন। বিস্তারিত জানব রিপোর্টে। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেট্রোলিং পয়েন্ট 14 এর আশেপাশের এলাকা এখন চীনের নিয়ন্ত্রণে। এই স্থানটির নিয়ন্ত্রণ নিতে গিয়ে ভারতের সৈন্যদের সাথে চীনের সৈন্যদের সংঘর্ষ হয় এবং 30 জন সৈন্য মারা যায়। পাহাড় চূড়ার এই এলাকা চীনা সৈন্যদের নিয়ন্ত্রণে থাকায় পেট্রোলিং পয়েন্ট 10, 11, 11A, 12 এবং 13-তে পৌঁছাতে পারছে না ভারতীয় সেনারা। এমন পরিস্থিতিতে দুদিনের লাদাখ সফর শেষে দিল্লি ফিরেছেন ভারতের সেনাপ্রধান এম নারাভানে। তার সাথে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্র বলেছেন, বেইজিংকে বুঝতে হবে স্থিতাবস্থা বদলের চেষ্টা হলে তার ফলও ভুগতে হবে। ভারতীয় বাহিনীর স্বাভাবিক টহল দেওয়ার পথে বাধা দেয়া বন্ধ হলেই সমস্যা মেটানোর পথে হাঁটা সম্ভব। অপরদিকে চীন গালওয়ানে সেনা উপস্থিতি ও যুদ্ধবিমান উড়ানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, গালওয়ান উপত্যকার বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে চীনারা, যার মধ্যে পড়েছে বটলনেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট। এই ওয়াই জংশন পয়েন্ট থেকে পাহাড় চূড়ায় যেতে হয়, কিন্তু চীনা সেনাদের অবস্থানের কারণে এসব এলাকায় পৌঁছাতে পারছে না ভারতীয় সেনা। এর ফলে পুরো এলাকার উপর নজরদারি করার সুযোগ হারিয়েছে ভারতীয় বাহিনী। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাদের উপস্থিতির হার উল্লেখজনকভাবে কমছে বলে দাবি করেছেন ভারত সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। দ্য হিন্দুকে দেওয়ার সাক্ষাৎকারে এই কর্মকর্তা বলেন, ভারত চীন বৈঠকের পর 3টি পয়েন্টের সবগুলোতেই সেনা সংখ্যা কমতে দেখা গেছে। তবে বিবাদপূর্ণ ওই এলাকায় গত মে মাস থেকে যেসব অস্থায়ী ও আধা স্থায়ী অবকাঠামো স্থাপন করা হয়েছিল সেগুলো সরানো হয়নি। সীমান্তে উত্তেজনা নিরসনে গত 22 জুন ভারত ও চীনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুকে ভারত সরকারের ওই কর্মকর্তা জানান, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল কোনো পক্ষেই সীমান্তে টহল, সেনা গতিবিধি, সামরিক যান চালাবে না, নতুন করে অবকাঠামো নির্মাণ করবে না উভয় পক্ষ। কিন্তু কোনো পক্ষ এই সিদ্ধান্ত মানছে না বলে অভিযোগ উঠেছে। জার্মানি থেকে সেনা সংখ্যা কমিয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সেনা উপস্থিতি বাড়ানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তাইওয়ান ও হংকং পরিস্থিতি নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এমন ঘোষণা দিলেন তিনি। ভারতের উপর চীনের অব্যাহত চাপ প্রয়োগের বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে এমন আভাস দিয়েছেন পম্পেও। বিস্তারিত রিপোর্টে। এশিয়ার কয়েকটি দেশের চীনের আগ্রাসী মনোভাব যথেষ্ট উদ্বেগের উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, চীনের এই আগ্রাসন মোকাবেলা করতেই ইউরোপ থেকে মার্কিন সেনাদের সংখ্যা কমানো হচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মিকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্যই বিশ্বজুড়ে মার্কিন সেনাদের অবস্থান পর্যালোচনা চলছে। যেখানে বেশি প্রয়োজন সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন তিনি। জার্মান মার্শাল ফান্ডের ব্রাসেলস ফোরাম 2020 এক প্রশ্নের জবাবে মাইক পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয়, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনও চীনের হুমকির মুখে রয়েছে। পম্পেও বলেছেন, বর্তমান সময়ের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই মার্কিন সেনাদের জার্মানি থেকে সরিয়ে আনা হচ্ছে। আমরা পিএলকে মোকাবেলা করার জন্য যথাযথ মার্কিন সেনা মোতায়েন করব। আমরা মনে করি এটাই আমাদের সময়ের চ্যালেঞ্জ। তা করার জন্য প্রয়োজনীয় স্থানে সেনা মোতায়েন নিশ্চিত করা হবে। তিনি জানান, কোথায় সেনা মোতায়েন করা হবে তা নির্ধারিত হবে বাস্তবতার ভিত্তিতে।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে খুশি নয় দেশটির ইউরোপীয় মিত্ররা। জার্মানি সহ ইউরোপের দেশগুলো মনে করে ন্যাটোতে সামরিক সহায়তা দেয়া নিয়ে মতবিরোধের কারণে জার্মানির উপর চাপ সৃষ্টি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার সামরিক ঝুঁকিতে থাকবে ইউরোপের দেশগুলো। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, জুন মাসে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশ সীমায় ৮ বার যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে বার্তা দিতে এই যুদ্ধ বিমানগুলো তাইওয়ানের আকাশে পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরাজিত হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের ৭০,০০০ মানুষ নিহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বিস্তারিত জানব রিপোর্টে। ইমরান খান পার্লামেন্টে দেয়া তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং ব্যর্থ হয়েছে। তিনি ওসামা বিন লাদেনকে শহীদ হিসেবেও আখ্যায়িত করেন। তার এই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে বিদেশি দখলদারিত্ব বলে উল্লেখ করেছিলেন। এছাড়া আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারে তালেবানদের সাথে আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিমধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০০১ সালে দেশটিতে সেনা পাঠায়। তালেবান শাসনের অবসান ঘটে, কিন্তু যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উল্টো নিরাপত্তাহীনতা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের সৈন্যরা হতাহত হতে থাকে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন দেশটি থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতা দেবে ইসরায়েল। এক বিবৃতিতে এই সহায়তার ঘোষণা দেন তিনি। বিস্তারিত রিপোর্টে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে এই সহযোগিতার ক্ষেত্র হবে গবেষণা, উন্নয়ন এবং প্রযুক্তি। এছাড়া যেসব খাত এই অঞ্চলের স্বাস্থ্য নিরাপত্তার উন্নতি ঘটাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, করোনা ভাইরাস মোকাবেলায় আমিরাতের সঙ্গে একত্রে কাজ করার সরকারি ঘোষণা শিগগিরই আসবে। আমিরাত ও ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রীরা তা ঘোষণা করবেন। আমিরাত ইসরায়েল দ্বিপক্ষীয় সহযোগিতার এই ঘোষণা এমন সময় আসলো যখন দখলকৃত পশ্চিম তীরে দখল আরও সম্প্রসারণে ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করছে আরব দেশগুলো। এর আগে গত সপ্তাহে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে কিছু ক্ষেত্রে তারা কাজ করতে পারেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও করোনা ভাইরাস মোকাবেলা ও প্রযুক্তি খাতে এই সহযোগিতা হতে পারে। এর আগে দক্ষিণ ইসরায়েলে একটি সামরিক অনুষ্ঠানে নেতানিয়াহু জানিয়েছিলেন, গত কয়েক মাস ধরে আমিরাতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় অঞ্চলে কোন আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের, তবে ইরানের আঞ্চলিক প্রভাবের কারণে অনেক দেশই সীমিত সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। মে মাসে আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারলাইন্সের ইসরায়েলের প্রথম স্বীকৃত ফ্লাইট পরিচালনা করে। ফিলিস্তিনিদের জন্য করোনা ভাইরাস সংক্রান্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় ফ্লাইটটি, কিন্তু ফিলিস্তিনি নেতৃত্ব আরব আমিরাতের এই সাহায্য নিতে অস্বীকার করে। ইতালিতে বাংলাদেশিদের জন্য বড় আকারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। কৃষি খাতে শ্রমিক সংকট রয়েছে ইতালিতে। অন্যদিকে দেশটিতে শ্রমিক পাঠানোর সুযোগ খুঁজছে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশ থেকে কৃষি খাতে শ্রমিক নেয়ার অনুরোধ করেছে ঢাকা। এতে ইতিবাচক সাড়াও দিয়েছে ইতালি। বিস্তারিত রিপোর্টে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কৃষি শ্রমিক নিতে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে ইতালি। একসময় বাংলাদেশ থেকে মৌসুমী শ্রমিকরা ইতালি যেতেন। পরবর্তী সময়ে এসব শ্রমিক দেশে না ফেরার কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় ইতালি। এখন শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে মৌসুমী কৃষি শ্রমিক নেওয়ার প্রস্তাব আবারও বিবেচনা করছে দেশটির সরকার। বাংলাদেশ শুধু ইতালি নয়, স্পেনের কাছেও শ্রমিক নেওয়ার প্রস্তাব দিয়েছে। ঢাকার বণিক বার্তার কাছে বাংলাদেশের প্রস্তাবের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ইতালিতে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রমিক রপ্তানি করা হয়েছিল 2002 সালে। 2002 সালে 19 জন শ্রমিক দেশটিতে গিয়েছিলেন। 2002 থেকে 2019 সাল পর্যন্ত ইতালিতে 55,520 জন শ্রমিক রপ্তানি করে বাংলাদেশ। 18 বছরের মধ্যে 2007 সালে দেশটিতে সবচেয়ে বেশি শ্রমিক রপ্তানি হয়েছিল 10,950 জন। 2007 থেকে 2013 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে দেশটিতে শ্রমিক রপ্তানি করে বাংলাদেশ, তবে এরপর এটি একেবারে কমে যায়। করোনা ভাইরাসের কারণে ইতালির অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে। অর্থনীতি সচল রাখতে ইতালিতে বিদেশি শ্রমিকদের ব্যাপারে নমনীয় নীতি গ্রহণ করতে দেশটির পার্লামেন্টে এর আগেও আলোচনা হয়েছে। ইতালিতে প্রধানত ফল, সবজি, আঙ্গুর, আলু, সয়াবিন, আখ, জলপাই সহ অন্যান্য শস্য উৎপাদন হয়। এছাড়া প্রাণী সম্পদের মধ্যে মাংস, ডেইরি পণ্য, মাছ উৎপাদন হয়। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।